আজকে আমরা দেখবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু এগ্রিকালচার এন্ড অ্যাগ্রোনমি, যেটা আমাদের মির্জা হাসানুজ্জামান স্যার ক্লাসগুলো নিচ্ছে আপাতত তোমাদের। তো এখান থেকে আসলে মিলে আমরা জানবো যে এগ্রিকালচারটা কি, অ্যাগ্রোনমিটা কি, এটার উপরে জাস্ট আমরা একটা শর্ট ওভারভিউ দিয়ে দিব, যেটা আমাদের প্রশ্ন পরীক্ষা। তো ফার্স্টে আসবে কি আমাদের কনসেপ্ট অফ এগ্রিকালচার। তো মেন হচ্ছে এগ্রিকালচার জিনিসটা কি, এগ্রিকালচার থেকে ডেফিনেশনটা মাস্ট একটু করতে হবে। যে এগ্রিকালচারের ডেফিনেশনটা কি, এটা ফাইভের জন্য অনেক ইম্পর্টেন্ট, রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এগ্রিকালচারটা কি, এখান থেকে যতগুলো বোল্ড লাইন আছে তোমরা দেখতে পারো, অনেকগুলো হয়তো সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাগুলো একটু দেখে নিও যেটা তোমার পছন্দ। আর যে যে শব্দগুলো থেকে আসছে, দুটো ল্যাটিন ওয়ার্ড এগার আর কি কালচারা, দুইটা থেকে আসছে। তো এটার অর্থ কি, এগ্রিকালচারের অর্থ হচ্ছে কাল্টিভেশন, এটা একটু দেখে যাই, কুইজের জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যে ক্রপের ডেফিনেশনটা করতে হবে, যে ক্রপ গুলা কি। হ্যাঁ, আমরা তো বলি যে হ্যাঁ ক্রপ, এই ক্রপ ওই ক্রপ, তাহলে যে ক্রপ জিনিসটা কি, ক্রপের সংজ্ঞাটা হচ্ছে কি, ক্রপ ইজ অ্যান অর্গানিজম গ্রোন or harvested for obtaining yield which has economic value। এখন কোনোটা যদি ইকোনমিক ভ্যালু না থাকে, তখন সেটা কি হবে, আমাদের ক্রপ হিসেবে গণ্য হবে না। তারপর হচ্ছে আমাদের ব্রাঞ্চেস অফ এগ্রিকালচার, এটা রিটেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এগ্রিকালচারের যে ব্রাঞ্চ গুলো কি কি, ঠিক আছে, এর মধ্যে এগ্রিকালচারের টোটাল আমাদের ব্রাঞ্চ আছে হচ্ছে 6টা। এটা আমাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট, বোথ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা আসার চান্স অনেক অনেক বেশি, নেম দ্য ব্রাঞ্চেস অফ এগ্রিকালচার এই হিসেবে আসে পরীক্ষা। তখন তোমরা বলতে হবে কি, ক্রপ সায়েন্স, অ্যানিমাল হাজবেন্ডারি, ভেটেরিনারি, ফিশারিজ, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ইকোনমি। এই যে আমরা ক্রপ সায়েন্স নিয়ে পড়বো, অ্যানিমাল হাজবেন্ডারি আমাদের যেটা একটা ফ্যাকাল্টি আছে, ভেটেরিনারি, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের টোটাল দুইটা মিলে একটা ফ্যাকাল্টি ফিশারি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং। তোমরা সেমিস্টার টু তে যখন উঠবে তখন পড়বে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, আর এখন তো ইকোনমিক্স পড়তেছে। এই সবগুলো হচ্ছে কি আমাদের এগ্রিকালচার ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ গুলোর মধ্যে কি কি, যে ক্রপ সায়েন্স কি করে, ইকোনমিক প্ল্যান নিয়ে কাজ করে। অ্যানিমেল হাজবেন্ডারি কি অ্যানিমেল প্রোডাকশন নিয়ে কাজ করবে, ভেটেরিনারিরা কি করে, ডিজিজ এন্ড ট্রিটমেন্ট নিয়ে কাজ করবে। ফিশারিজ হচ্ছে আমাদের এই যে পিসিকালচার, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের ফিশ নিয়ে কাজ করবে। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং করে ফার্ম মেকানাইজেশন, যেমন আমরা এখন ট্রাক্টর, হ্যাঁ, এরপরে পাওয়ার টিলার, যে জিনিসগুলো দেখি এগ্রিকালচার সেক্টরে ইউজ হয়, সেগুলো ইউজ করা। এগ্রিকালচার ইকোনমিক্স হচ্ছে আমাদের টাকা পয়সার যত লেনদেন আছে। তারপর এখান থেকে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ইভলিউশন অফ এগ্রিকালচারটা। এটা ইম্পর্টেন্ট হবে কি, এখান থেকে হচ্ছে কুইজটা আসে যে এগ্রিকালচারটা কত সালের আগে আসে, এটা হচ্ছে 10,000 বছর আগে। আর এখান থেকে প্রশ্নটা আসে মেনলি এভাবে যে ওমেন আর দ্য পাইওনিয়ার অফ এগ্রিকালচার এক্সপ্লেন। ঠিক আছে, তো মেনলি হচ্ছে আমাদের এই যে ওমেন, আমরা তো জানি যে আমাদের যে মহিলারা হচ্ছে আমাদের এগ্রিকালচারের পাইনিয়ার বা অগ্রদূত। তো এটা এখান থেকে এক্সপ্লেনেশনটা তখন করা লাগে যে ওমেনরা কিভাবে হচ্ছে পাইনিয়ার হয়েছে, তখন এই এক্সপ্লেনেশনটা একটু দিয়ে দিবে। এক্সপ্লেনেশনটা একবার 2 মার্কের জন্য আসার চান্স অনেক বেশি। তারপর এখান থেকে আসলে লিস্ট ডাউন দ্য স্টেপস অফ দ্য ইভলিউশন অফ এগ্রিকালচার। ঠিক আছে, তো আমাদের এই যে এগ্রিকালচার গুলো হয়েছে, তো ফার্স্টে কি ছিল, যে প্রাইমারি বা প্রিমিটিভ স্টেজ, তারপর হচ্ছে হান্টিং বং স্টোন, ফায়ার ফায়ার অথবা গিলিং স্টোন, তারপর হচ্ছে অ্যানিমেল ডোমেস্টিফিকেশন, তারপর ক্রপ প্রোডাকশনের, তারপর হচ্ছে মডার্ন এগ্রিকালচার। তো এই যে স্টেপ গুলো, এখানে আমাদের টোটাল কয়টা, 6টা স্টেপ আছে, 6টা স্টেপ একটু পড়তে হবে। 6টা স্টেপ ব্রিটেনের জন্য ইম্পর্টেন্ট আছে। আর এখান থেকে আরেকটা জিনিস থাকতে পারে, রিজনস ফর হচ্ছে গ্রিন রেগুলেশন। ঠিক আছে, এই যে আমাদের গ্রিন রেগুলেশনের কথাটা আমরা এখন শুনি চারিদিকে, হ্যাঁ, গ্রিনারি, গ্রিন রেগুলেশন, বড় বড় অফিসে আমরা দেখি যে ওরা গ্রিনারির আন্ডারে আছে। তো এইগুলোর রিজনস গুলো কি কি, রিজনস গুলো একটু দেখে যাই, যদি শীতে ভালোভাবে না পাই একটু চ্যাট জিপিটি মেরে একটু দেখে যাই। এখান থেকে জাস্ট একটু মেইন হেডিং গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, প্লাস ভেতরে একটা দুইটা করে লাইন চাইলে দেখে যেতে পারো বা একটু দেখে যাই নিজের জানা ছিল। আর এখান থেকে হচ্ছে কুইজের জন্য এই দুইটা লাইন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। মডার্ন এগ্রিকালচার কখন শুরু হয়েছে, 18th সেঞ্চুরিতে, আর গ্রিন রেভলিউশন শুরু হয়েছে 1960। এই দুইটা হচ্ছে কুইজের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, একদম আসার চান্স অনেক অনেক বেশি, দুইটার একটা তো আসবেই মাত্র। আমাদের মডার্ন এগ্রিকালচার শুরু হয়েছে 18th সেঞ্চুরিতে, গ্রিন রেভলিউশন শুরু হয়েছে 1960। তারপর আসছে আমাদের ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার। তো এটা এভাবে আসে যে ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার। ঠিক আছে, এই যে আমরা এগ্রিকালচার আছে, এগ্রিকালচার একটা নিশ্চয়ই গুরুত্ব আছে, গুরুত্বটা না থাকলে আমরা কেন করতেছি, তো এই গুরুত্বগুলো একটু আমরা পড়বো। সেখান থেকে হেডিং গুলো ছেলে একটু পড়ে যাই, আর ভেতরে ছেলে নিয়ে জমা করে একটু বানিয়ে লিখতে পারবো। এগ্রিকালচার এন্ড হিউম্যান বেসিক নিডস, এভাবে প্রশ্ন আছে যে আমাদের এগ্রিকালচার যে হিউম্যান বেসিক নিডস গুলো, এটা তুমি এক্সপ্লেন করো, বা এগ্রিকালচারটা কিভাবে আমাদের হিউম্যান বেসিক নিডস গুলো এটা ফুলফিল করে, তাই না? এখন হিউম্যান বেসিক নিডস যদি ফুলফিল না করতো, তাহলে এগ্রিকালচারের কোনো ইম্পর্টেন্স থাকতো? তখন তোমরা এগুলো ব্যাখ্যা করবে। তো এই প্রশ্নটা তাহলে আলটিমেটলি এই প্রশ্নটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ কি, এগ্রিকালচার। তো ঘুরেই আসছে আর কি, যে এগ্রিকালচার এন্ড হিউম্যান বেসিক নিডস। তারপর অনেক সময় এগুলার ইন্ডিভিজুয়াল যে টার্ম গুলো সেগুলো ব্যাখ্যা করতে চাই, এগ্রিকালচার ইজ দ্য মেইন সোর্স অফ ফুড। এরকমও তোমার প্রশ্ন দিয়ে দিবে যে হ্যাঁ আমার এগ্রিকালচারটা কি ফুডের জন্য মেইন সোর্স, তখন তুমি ব্যাখ্যা করো, তখন তোমার এই পার্টটা ব্যাখ্যা করতে হবে যে আমি এগ্রিকালচার থেকে আমাদের ফুডের কি কার্বোহাইড্রেট পাই, প্রোটিন পাই, ফ্যাট পাই, ভিটামিন পাই। ঠিক আছে, কার্বোহাইড্রেট যে সিরিয়াল থেকে কত পার্সেন্ট পাই, 70 থেকে 75%। পটেটো সুইট পটেটো থেকে 18 থেকে 20%। এই যে পার্সেন্টেজ গুলো একটু দেখে যাবা, তোমাদের কুইজের জন্য ইম্পর্টেন্ট আছে। তারপরে ক্লোথ, হাউসেস, ইন্ডাস্ট্রি, সেটাও একটু দেখে যাবা যে আমাদের এগ্রিকালচারের মধ্যে কি কি ইন্ডাস্ট্রি আছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি গুলো একটু দেখে যাবে, মেডিসিন, রাবার, তারপর হচ্ছে পেপার, সোপ, পারফিউম, বেভারেজ, বেকারি, একটু হেডিং গুলো দেখে যাই। তারপরে যে আমাদের আর্নিং সোর্স গুলো, ঠিক আছে, এগ্রিকালচার থেকে আমরা আর্নিংটা কি কি পাই, তো আর্নিং সোর্স গুলো আমাদের পার্সেন্টেজ গুলো একটু দেখে যাবা। এই যে আমাদের মোট কত, প্রায় 80%, 87% রুরাল পিপল ডাইরেক্টলি এঙ্গেজ ইন এগ্রিকালচার, আর এগ্রিকালচার স্টিল এমপ্লয়েজ কত, 45.33%। তো স্যারের একটা ভালো জিনিস কি আছে, স্যার ডেটা গুলো আপডেট করে, 2023 ডেটা।
আমাদের সময় প্রবলি 21-এর ডেটাটা ছিল। তার ডেটাগুলো রেগুলারলি আপডেট করে, এটা খুব একটা ভালো জিনিস। তো তোমরা একটু ডেটাগুলো দেখে যাবে, এগুলো কুইজের জন্য ইম্পর্টেন্ট। যে আমাদের এই যে এগ্রিকালচার ডাইরেক্টলি এমপ্লয় করে কত পার্সেন্ট, প্রায় 45.33%। আর ডাইরেক্টলি 87% রুরাল পিপল, গ্রামের প্রায় 87% মানুষ ডাইরেক্টলি এগ্রিকালচারের সাথে কানেক্টেড। স্যার এটা থেকে আমরা ফরেন কারেন্সি পাই, ইন্টারন্যাশনাল রিলেশন, রেভিনিউ ইনকাম। হ্যাঁ, যে রেভিনিউ ইনকাম গুলো কি কি, আমাদের জিডিপির কত পার্সেন্ট এগ্রিকালচার থেকে আসে, ঠিক আছে, হোল ক্রপ প্ল্যান্ট হচ্ছে লোন কতটুকু কন্ট্রিবিউট করে, এগুলো একটু দেখে যাবা পার্সেন্টেজ গুলো। তো এখানে এটা একটা সামারি দেওয়া আছে যে এগ্রিকালচারের ইম্পর্টেন্সটা কি কি। তো চাইলে যে তোমরা হেডিং গুলো দেখে যাই, তো আশা করি হেডিং গুলো পড়ে গেলে নিজের আকারে লিখবে। ফুড, ক্লথ, হাউজিং, এগুলো এক দুই লাইন তো নিজের ইচ্ছা মতো তুমি লিখতে পারবে। তো হেডিং গুলোর জন্য ভালো করে জানা ইম্পর্টেন্ট। যদি তুমি ভালো গুলো মতো হেডিং গুলো সব লিখতে পারো, তাহলে আশা করি ভালো মার্কস পাবে। তারপর বাংলাদেশ সাকসেস ইন এগ্রিকালচার, ঠিক আছে, এটা একটু রিটার্নের জন্য দেখে যাই, এখন পর্যন্ত আসে নাই, বাট দিয়ে দেওয়ার চান্স আছে। তো এখন হচ্ছে যে বাংলাদেশের সাকসেসটা কি। হ্যাঁ, তো এখন এই যে আমাদের আগে ল্যান্ড অনেক বেশি পরিমাণে ছিল, মানুষ কম ছিল, এরপরে দেখা গেছে একটা সময় কি আমাদের দুর্ভিক্ষ ছিল দেশে। হ্যাঁ, তো এখন এত এত মানুষ হয়ে গেছে, ল্যান্ডও কমে গেছে, তারপরে দুর্ভিক্ষ হইতেছে না। তো এটা আমাদের কৃষিবিদদেরই একটা অবদান। কেন দুর্ভিক্ষ হচ্ছে না, এত এত মানুষজনের খাওয়াটা আমরা কিভাবে হচ্ছে প্রডিউস করতে পারতেছি। তো এই যে সাকসেস গুলা, এবারে যে মাছ, হ্যাঁ, এত বেশি পরিমাণে মাছ উৎপাদন হচ্ছে, গরু উৎপাদন হচ্ছে। আগে বাইরে থেকে আমরা গরু নিয়ে আসতে হইতো কোরবানির ঈদে, এখন দেখা যাচ্ছে আমাদের দেশীয় গরু দিয়ে কি আমরা বাজারে সাপ্লাই দিতে পারতেছি। তো এই যে আমাদের সাকসেস গুলো, এই সাকসেস গুলো কিভাবে আসছে, হ্যাঁ, তো এই সাকসেস গুলো একটু দেখে যাই, শর্ট হিস্ট্রিটা পড়ে যাবো আমাদের কি কি এখানে আছে। এই যে 13টা সেক্টর, রিসেন্ট রিপোর্ট ইন্ডিকেটেড দ্যাট 13 সেক্টর অফ বাংলাদেশ ইজ অন টপ 10 in 10 among which 19 are key agricultural product। তো বলতে যে 13টা সেক্টরের মধ্যে যে 10টা, টপ 10টা আছে, এর মধ্যে প্রায় 9টাই হচ্ছে আমাদের কি এগ্রিকালচারাল প্রোডাক্ট। যে মিঠা পানির মাছ, ইলিশ মাছ, সবজি, পাট, আম, আলু, এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্ট। তারপর হচ্ছে কি আমাদের এই যে কনসেপ্ট এন্ড বেসিক প্রিন্সিপালস হচ্ছে অ্যাগ্রোনমি। তো হচ্ছে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট জানেন, যে আমাদের এতক্ষণ আমরা করছি এগ্রিকালচার নিয়ে, যেহেতু আমাদের এটা কি ছিল, ইন্ট্রোডাকশন টু এগ্রিকালচার এন্ড অ্যাগ্রোনমি। হ্যাঁ, তো এগ্রিকালচার জিনিসটা আমরা করছি, এখন অ্যাগ্রোনমি জিনিসটা কি। অ্যাগ্রোনমির ডেফিনেশনটা একটু দেখে যাবো, যে অ্যাগ্রোনমি কাকে বলে, এগ্রিকালচার কাকে বলে, অ্যাগ্রোনমি কাকে বলে, ক্রপ কাকে বলে। এই তিনটা ডেফিনেশন মাস্ট পড়ে যাইতে হবে ভাগের জন্য, প্লাস কি তোমার হচ্ছে মিড এক্সামের জন্য। তো কনসেপ্টটা একটু ভালোভাবে পড়তে হবে। এখন এই কনসেপ্ট থেকে প্রশ্নটা আসে হচ্ছে এইভাবে, যে হচ্ছে যে দ্য সেন্ট্রাল থিম অফ অ্যাগ্রোনমি ইজ অফ কি, সয়েল প্ল্যান্ট এনভায়রনমেন্ট রিলেশনশিপ। এটা এক্সপ্লেন করো। হ্যাঁ, তো এখন আমাদেরকে তখন এক্সপ্লেন করা লাগবে যে, সরি, আমাদের যে সেন্ট্রাল থিমটা অ্যাগ্রোনমি, সেটা কি কি, তিনটা জিনিসের মধ্যে রিলেশনশিপ, একটা কি সয়েল প্ল্যান্ট, আর একটা কি এনভায়রনমেন্ট। এটা অনেক সময় কুইজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দাও, যে দুইটা দিয়ে একটা ডট দিয়ে দিবে মাঝখানে। সেই পুরো কনসেপ্টটা একটু দেখে যাবো, যে আমাদের অ্যাগ্রোনমির মধ্যে কোন তিনটে জিনিস। তো সয়েল লাগবে, প্ল্যান লাগবে, এনভায়রনমেন্ট লাগবে। স্বাভাবিক, তুমি একটা মাটির উপরে কি একটা প্ল্যান দিবা, হ্যাঁ, তো এই প্ল্যানটা বড় হইতে হলে কি এনভায়রনমেন্টের একটা ফ্যাক্টর আছে, তাই না। তো এখন কি, যে সয়েল প্ল্যান এনভায়রনমেন্ট, এই যে তিনটা জিনিসের রিলেশনশিপ আছে না, তো এই মেইন থিম, এই সেন্ট্রাল থিমটা হচ্ছে তিনটা জিনিসের রিলেশনশিপ। তখন এই জিনিসটা জাস্ট তুমি কি ব্যাখ্যা করে দিবা, দ্যাটস ইট। এই জিনিসটা তোমার কাছে চাইবে। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে যাই, এটা আসার চান্স অনেক বেশি। হচ্ছে যে বেসিক প্রিন্সিপালস অফ অ্যাগ্রোনমি। এখন আমরা পড়ছিলাম না যে আমাদের এগ্রিকালচারের কি কি ইম্পর্টেন্স, তো সেম ভাবে হচ্ছে ধরো তোমার হচ্ছে বেসিক প্রিন্সিপাল বা অ্যাগ্রোনমিরও কিছু ইম্পর্টেন্স থাকবে। তো এভাবে আসে যে পয়েন্ট আউট দ্য বেসিক প্রিন্সিপালস অফ অ্যাগ্রোনমি। তো বেসিক প্রিন্সিপালস গুলো কি কি, এগুলো একটু দেখে যাবে। যে চয়েস হচ্ছে ক্রপ ভ্যারাইটিস, প্রপার ফিল্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ, ঠিক আছে, হচ্ছে অ্যাডপশন হচ্ছে মাল্টিপল ক্রপিং এন্ড অলসো মিক্সড আপ কি ইন্টার ক্রপিং। তো মাল্টিপল ক্রপিং জিনিসটা কি, মাল্টিপল ক্রপিং হচ্ছে তুমি একটা জমিতে মাল্টিপল ক্রপস লাগাবা। তো হচ্ছে মিক্সড মিক্সড আর কি ইন্টার ক্রপিং, হচ্ছে যে কিছু তুমি হচ্ছে মিক্সড ক্রপিং করতে পারো। হচ্ছে টাইমলি অ্যাপ্লিকেশন অফ প্রপার এন্ড ব্যালেন্স নিউট্রিয়েন্টস। এই যে তুমি যদি হচ্ছে যে ব্যালেন্স নিউট্রিয়েন্টস না দাও, ঠিক আছে, এবং যদি টাইমলি না দাও, ধরো তোমার নিউট্রিয়েন্টস লাগবে হচ্ছে যে 10 গ্রাম, তুমি দিয়ে দিছো 100 গ্রাম, তাহলে এই বাকি 90 গ্রাম কি হবে, এটা তোমার ওয়েস্ট। এবার ধরো তোমার দরকার হচ্ছে এই মার্চ মাসে, ঠিক আছে, মার্চ মাসে ধরো তোমার দরকার নিউট্রিয়েন্টস, তুমি দিলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, বা দিলা এর পরের মাসে এপ্রিল মাসে, তাহলে তুমি টাইমলি হইলো না। তো তোমার হচ্ছে টাইমলি অ্যাপ্লিকেশনটা করতে হবে। হচ্ছে কোয়ালিটি সিড ও সিড ম্যাটেরিয়াল, তো তোমার সিডের কোয়ালিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে। যদি তোমার হচ্ছে সিডটা কোয়ালিটিফুল না হয়, তাহলে তোমার প্ল্যান্টটা কোয়ালিটি হবে না। প্রপার ওয়াটার ম্যানেজমেন্ট, এখন আমাদের দেশে দেখা যাচ্ছে আমরা হয়তো পানি একটু বেশি পাচ্ছি, দেখো অনেক বেশি পরিমাণে ওয়াটার আমরা হয়তো ওয়াটার ম্যানেজমেন্টটা করি না। কিন্তু যখন তোমার স্কার্সিটি দেখা দিবে, যা হচ্ছে যখন উত্তরাঞ্চলে স্কার্সিটি থাকে ওয়াটারের, তখন তোমার প্রপার ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে। তো সেটা তোমরা হচ্ছে যে যখন ইরিগেশন করবে তোমরা পড়বা, যে আসলে কিভাবে আমরা ওয়াটার ম্যানেজমেন্টটা করি। প্ল্যান প্রোটেকশন মেজার্স নিতে হবে, যেমন হচ্ছে তোমার আহ, আমরা যেরকম ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো থেকে প্রোটেকশন নিতে হয় না, কি হয় আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে মাস্ক পরি, হ্যাঁ, বা হ্যান্ড স্যানিটাইজ করি। তো সেম ভাবে হচ্ছে যে আমাদের যে প্ল্যান্টের জন্য কি হয়, উইডস আছে, ইনসেক্ট আছে, পেস্ট আছে, প্যাথোজেন্স আছে, ঠিক আছে, ওদের ওদের থেকেও কি এদেরকে প্রোটেকশন দিতে হয়। তো সেটা তোমার ম্যানেজ ম্যানেজ করতে হবে। ইন্টার কালচারাল অপারেশন, হ্যাঁ, ইন্টার কালচারাল অপারেশন আমরা করছিলাম যে টিলেজ, তোমরা পড়ছো, টিলেজ দিতে হবে। সুইটেবল মেথড এন্ড টাইম ফর কি হারভেস্টিং। এখন তোমার
হারভেস্টিং এর জন্য কি সুইটেবল মেথডটা এবং কি একটা সুইটেবল টাইম সিলেক্ট করতে হবে। তুমি চাইলে যে কোনো টাইমে হচ্ছে হারভেস্টিং করতে পারবে না, বা হচ্ছে যে কোনো মেথডে হারভেস্টিং করতে পারবে না, যাতে তোমার ফিল্ডের প্রতি ড্যামেজটা কম হয়, ঠিক আছে, ল্যান্ডটা যাতে প্রপার থাকে। এই জিনিসগুলো তোমার খেয়াল রাখতে হবে। অ্যাডপশন অফ সুইটেবল পোস্ট হারভেস্ট টেকনোলজি, তো এই যে আমাদের অ্যাগ্রোনমির জন্য যে প্রিন্সিপাল গুলো, এই প্রিন্সিপাল গুলো একটু হেডিং গুলো পড়ে যায়। আর বাকিটা চাইলে তুমি তোমার মতো একটু দুইটা তিনটা লাইন ব্যাখ্যা করে দিবে। তারপরে স্কোপ অফ অ্যাগ্রোনমি, হ্যাঁ, এখন আমার হচ্ছে অ্যাগ্রোনমির কি কি স্কোপ গুলো আছে সেগুলো আসবে, যে ডিসকাস দ্য স্কোপ অ্যাগ্রোনমি, সেটা একটু পড়ে যাবা, একটু রিডিং দিয়ে যাই যাতে তুমি একটু ব্যাখ্যা করতে পারো। তারপরে স্কোপ থেকে এই জিনিসটা আবার ইন্ডিভিজুয়ালি একটু ব্যাখ্যা করতে চাই যে এগ্রিকালচার ইজ এ ডাইনামিক ডিসিপ্লিন, সেটা ব্যাখ্যা করো। হ্যাঁ, তো এখন বলতেছে যে এগ্রিকালচার একটা ডাইনামিক ডিসিপ্লিন, কেন এক্সপ্লেন করবা, এটা আসে, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হচ্ছে যে বেসিক্যালি এগ্রিকালচার প্র্যাকটিস আর মডিফাইড আর নিউ প্র্যাকটিসেস আর ডেভেলপ উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ নলেজ এন্ড বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ প্ল্যান্ট এন্ড এনভায়রনমেন্ট। ফর এক্সাম্পল, availability of chemical fertilizers are necessitated the generation of knowledge method, quantity, and time of application of fertilizers. Similarly, availability of herbicides for the control of weeds has led to the development of a vast knowledge about selectivity, time, and method of application of herbicide. এই জিনিসটা হচ্ছে কি একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসে আমাদের অ্যাগ্রোনমিতে, ঠিক আছে। এখন তোমরা বলতেছে যে আমাদের যে এখন নতুন নতুন হার্বিসাইড গুলো আসছে, এগুলো দিয়ে এখন আমরা কি কন্ট্রোল করতে পারি weeds। তারপর হচ্ছে আমাদের যে ফার্টিলাইজার গুলো আসছে, ফার্টিলাইজার গুলো আসার কারণে এখন হচ্ছে ধরো উন্নত কেমিক্যাল ফার্টিলাইজার আসছে, এখন আমরা চিন্তা করি কোন মেথডে দিব। তোমরা কেমিস্ট্রিতে পড়তো, এটা কোয়ান্টিটিটা কতটুকু দিব, কোন টাইমে দিব, এগুলো এখন আমরা চিন্তা ভাবনা করি, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে একটা ডাইনামিক ডিসিপ্লিন। তুমি এগ্রিকোনমিতে বা এগ্রিকালচারে চাইলে তুমি যে কোনো ইচ্ছা মতো ফার্টিলাইজার দিতে পারবে না, উইড ম্যানেজমেন্ট করতে পারবে না, যে কোনো মেথডে তুমি কি তোমার হার্ভেস্টিংটা করতে পারবে না। এটাকে তোমার একটা প্রপার ডিসিপ্লিনে করতে হবে। এই মাসের মধ্যে তোমার কি প্ল্যানটা, তোমার হচ্ছে কি সিড গুলা শো করতে হবে, এই এই টাইমের মধ্যে তোমার কি হার্ভেস্টিং করতে হবে, এই টাইমের মধ্যে তোমার ফার্টিলাইজার দিতে হবে, ঠিক আছে। এই এই একটা প্রসেসে তোমার উইড ম্যানেজমেন্ট করতে হবে। তো এই যে জিনিসগুলো সবকিছু একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসে, এই জন্য বলতে অ্যাগ্রোনমিতে ডাইনামিক ডিসিপ্লিন। তো জিনিসটা জাস্ট তখন কি তোমরা ব্যাখ্যা করে দিবে। আর এখান থেকে হচ্ছে আমাদের যে স্কোপ গুলো আছে অ্যাগ্রোনমি, হ্যাঁ, স্কোপ গুলো একটু দেখে যাবা। এটা হচ্ছে দাস অ্যাগ্রোনমি যে ডিসিপ্লিন অফ গ্রেটার স্কোপ। এখানে হয়তো এটা সামারি করে দেওয়া আছে, সামারি গুলো একটু দেখে যাই। আর এখান থেকে হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমাদের ল্যাবের জন্য ইম্পর্টেন্ট, প্লাস তো রিটেনের জন্য ইম্পর্টেন্ট। অ্যাগ্রোনমিক ক্রপ কাকে বলে, হ্যাঁ, অ্যাগ্রোনমিক ক্রপের ডেফিনেশনটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসে। অ্যাগ্রোনমিক ক্রপ কাকে বলে, আর আসবে কি ক্লাসিফিকেশন অফ অ্যাগ্রোনমিক ক্রপ, বলবে যে অন দ্য বেসিস অফ দেয়ার প্রোডাক্ট এন্ড হচ্ছে ইউজ। হ্যাঁ, তো এদের প্রোডাক্ট গুলো আর হচ্ছে ইউজের উপরে ভিত্তি করে ক্লাসিফিকেশনটা করো। আর এখান থেকে হচ্ছে শর্ট নোট আসে, ধরো তোমার বলে দিবে যে হচ্ছে সিরিয়াল ক্রপ, হ্যাঁ, সিরিয়াল ক্রপের উপরে শর্ট নোট লিখো, বা অয়েল ক্রপের উপরে শর্ট নোট লিখো, পালস ক্রপের উপরে শর্ট নোট লিখো, ফাইবার ক্রপের উপরে শর্ট নোট লিখো, ঠিক আছে, এগুলোর উপরে বলবে যে শর্ট নোট লিখো। তখন তোমার জাস্ট এই সিরিয়াল ক্রপটাই ব্যাখ্যা করতে হবে, অয়েল সিরিয়াল ক্রপটাই কি ব্যাখ্যা করতে হবে। তো সিরিয়াল ক্রপটা কি, এই যে কাল্টিভেটেড গ্রাসেস, এখান থেকে চাইলে তোমরা এই যে হেডিং লাইন গুলো পড়ে যাইতে পারো, এগুলো কুইজের জন্য। তারপর সিরিয়াল ক্রপের মধ্যে আবার আছে কি মিলেট ক্রপ, এখান থেকে হচ্ছে যে এক্সাম্পল গুলো তো মাস্ট পড়তেই হবে কুইজের জন্য, মাস্ট হচ্ছে অয়েল সিরিয়াল ক্রপে আমরা কি পাবো, ফ্যাটি অ্যাসিড পাবো বেশি। পালস ক্রপ গুলো কি বলে, যেগুলো লিগুমিনাস ক্রপ, এগুলো কি রিচ ইন প্রোটিন। তারপর হচ্ছে ধরো যে ফাইবার ক্রপ, সুগার ক্রপ, সুগার ক্রপ আমরা কি পাবো, সুগার এন্ড স্টার্চ বেশি পাবো। তারপর হচ্ছে গ্রিন ম্যানুরিং ক্রপ, নার্কোটিক ক্রপ, বেভারেজ ক্রপ, এগুলো সবগুলা ক্রপ গুলো একটু দেখে যাবা কি কি ক্লাসিফিকেশন, অন্তত হেডিংটা যাতে মাস মনে থাকে। আর অন্তত একটা বা দুইটা করে উদাহরণ, মিনিমাম একটা থেকে দুইটা, দুইটা করে অন্তত মাথা রাখার চেষ্টা করো, দুইটা করে উদাহরণ আর হেডিং গুলা, ঠিক আছে, যাতে হচ্ছে তুমি অন্তত ক্লাসিফিকেশনটা আর কিছু এক্সাম্পল দিয়ে দিতে পারো, তাহলে আশা করি একটা ভালো মার্কস পেয়ে যাবে। তারপর এখান থেকে তোমার আছে আরো কিছু ক্রপ আছে, যেমন হচ্ছে ক্যাশ ক্রপ, কাভার ক্রপ, মাল্চ মাল্চ ক্রপ, হ্যাঁ, এগুলো একটু দেখে যাবা। এখান থেকে আরো দুইটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে রেস্টোরেটিভ আর এক্সস্টিভ ক্রপ। এই দুইটার থেকে আসলে যে ডিফারেন্সিয়েট করতে বলে, যে ডিফারেন্সিয়েট বা হচ্ছে শো ডিফারেন্স বিটুইন কি রেস্টোরেটিভ এন্ড কি এক্সস্টিভ ক্রপ। তো আর যে আমাদের যে রেস্টোরেটিভ ক্রপ গুলো কি কি, হুইচ প্রোভাইড গুড হারভেস্ট অ্যালং উইথ এনরিচমেন্ট অফ কি রেস্টোরেশন অর কি অ্যামিলিওরেশন অফ দ্য সয়েল এন্ড সাচ কি লিগুম, মানে হচ্ছে লিগুম যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের রেস্টোরেটিভ ক্রপ। আর এক্সস্টিভ গুলো কি, দে আর হচ্ছে ক্রপ প্ল্যান্ট হুইচ অন গ্রোয়িং লিভ দ্য ফিল্ড এক্সস্টেড বিকজ অফ মোর অ্যাগ্রেসিভ নেচার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে একটু অ্যাগ্রেসিভ নেচারের থাকে, এই জন্য এই ক্রপ গুলো যখন তুমি মাটি থেকে উঠে ফেলবা তখন হচ্ছে ফিল্ডটা একটু এক্সস্টেড টাইপের থাকে। আর রেস্টোরেটিভ ক্রপ গুলো হচ্ছে যে ফিল্ডটার উল্টা একটা রেস্টোরেশন করে দেয়, ঠিক আছে, হচ্ছে একটা এনরিচমেন্ট প্রোভাইড করে। তো হচ্ছে আমাদের লিগিউম গুলা, বুঝতে পারছো, যে দে ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন দ্য রুট নোটিং। আমরা বলছি না যে লিগুমিনাস যে ক্রপ গুলো আছে সেগুলো কি করে, ওদের যে মূল আছে, মূল এরকম হচ্ছে লিগুম, তোমার হচ্ছে কি করে নডিউল তৈরি করে, নডিউলের মধ্যে নাইট্রোজেন সংবোধন করে, বাতাস থেকে এনে নাইট্রোজেনটা সংবোধন করে, পরে নাইট্রোজেনটা আবার কি আমাদের এই লিগুমিনাস স্টকটা ইউজ করতে পারে, ঠিক আছে। আবার হচ্ছে এই লিগুমিনাস স্টক থেকে তখন হচ্ছে আমাদের যেখানে ব্যাকটেরিয়া থাকে, মেবি অ্যাজোটোব্যাক্টর নাকি ব্যাকটেরিয়াম ভুলে গেছে, ব্যাকটেরিয়া থাকে, সে আবার হচ্ছে কি খাদ্য নেয়, ঠিক আছে। তো যে আমাদের লিগুমিনাস স্টকগুলো ডাইরেক্ট নাইট্রোজেনটা ইউজ করতে পারে না, তার হচ্ছে যে নডিউলের মাধ্যমে নাইট্রোজেনটা নিয়ে তারপর কি ইউজ করে। তো এই জিনিসটা হচ্ছে চাইলে তোমরা লিখতে পারো, মাথায় রাখতে পারো। যদি এখানে প্রপার ডিফারেন্সিয়েট না পাই, একটু চ্যাট জিপিটি থেকে দেখে নিবা যে ডিফারেন্স বিটুইন রেস্টোরেটিভ এন্ড এক্সিস্টিভ ক্রপ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আসার চান্স অনেক বেশি। এতটুকুই ছিল আমাদের যেমন স্যারের পার্ট। আশা করি তোমরা এখান থেকে যা যা ইম্পর্টেন্ট আছে দেখা দিলাম একটু শর্টে